বড় মৌসুমে সরকারের ধান চাল গম সংগ্রহ শুরু হচ্ছে। আজ 4 লাখ টন ধান, 12.5 লাখ টন সিদ্ধ চাল এবং 1 লাখ টন গম সংগ্রহ করা হবে। প্রতি কেজির দর ধান 30 টাকা, চাল 44 টাকা এবং গম 35 টাকা। সংগ্রহ অভিযান চলবে 31 আগস্ট পর্যন্ত। সরকারের যে উদ্দেশ্য যে গুদামে যে আমরা ধান এবং চাল সেটাও আমরা এবার পাবো আশা করছি, এবং কৃষকের যে ন্যায্য মূল্য সেটা এবার নিশ্চিত হবে। তবে ধান সরবরাহ ও অর্থ লেনদেনের জটিলতায় কৃষকদের মাঝে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের খাদ্যশস্য সংগ্রহ অভিযান নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত আয়োজন। আর এখন সকালের পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শম্পা বিশ্বাস। পাড়া মহল্লার মুদি দোকান যেন নগরবাসীর আস্থা ও ভরসার বাজার। হাতের নাগালে থাকা এসব দোকান মিটিয়ে যাচ্ছে নিত্য জরুরি প্রায় সব পণ্যের চাহিদা। দিন দিন কদর বাড়ায় নানা পণ্যের সমাহার বেড়েছে। সুপার শপের পাশাপাশি ভালো ব্যবসা করে যাচ্ছে এসব ব্যক্তি মালিকানাধীন দোকান। কিছু জিনিস আছে হুটহাট দরকার পড়ে যায়, তখন বাসা থেকে নেমে সরাসরি নিয়ে আসা যায়। সম্পর্কটা অন্যরকম। একটা প্রোডাক্ট ভালো হলো না, ভাইয়া নিয়ে যান, এটা আমি খাবো না, এটা নিব না, ভাইয়া দিচ্ছে। যতই অনলাইনের যুগ আসুক না কেন, এই টাইপের স্টোরগুলো হারাবে না। এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। তবে তার আগে জানবো সরকারের ধান চাল গম সংগ্রহের খবর। প্রায় 2 কোটি টনের বেশি যেখানে উৎপাদন, সেখানে কেনা হবে মাত্র 4 লাখ টন। এতে একজন কৃষকের গোলায় যত ধান থাকবে সরকার কিনবে তার সামান্য অংশ। অথচ গুদামে পৌঁছানো এবং ব্যাংকিং লেনদেন সহজ করার দায়িত্ব নেই খাদ্য বিভাগের। দাম কম পাওয়ার পাশাপাশি এত সব ঝক্কি ঝামেলা এড়াতেই স্থানীয় বাজারের পথে হাঁটছেন চাষিরা। আর নেতারা বলছেন আমন মৌসুমের মতো বোরোতেও কৃষকের অনীহা দূর করাই বড় চ্যালেঞ্জ। বিস্তারিত প্রতিবেদনে। প্রতি বছরই ঘটা করে উদ্বোধন করা হয় ধান চাল সংগ্রহ অভিযান। তবে গত কয়েক মৌসুমে পরিসংখ্যান হতাশার। নির্ধারিত সময়ে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় কখনো কখনো সময় বাড়ানো হয়। অবশেষে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচি সফল করতে 17টি নির্দেশনা দেওয়া হয়েছিল খাদ্য মন্ত্রণালয় থেকে। চাল সরবরাহে চালকল মালিকদের অনীহা নিয়ে বিভিন্ন সময় শাস্তির হুঁশিয়ারিও দেয়া হয়, কিন্তু এরপরও ধান কিংবা চালে পরিস্থিতি ইতিবাচক বদল হয়নি। কিন্তু এত প্রচারণা সভা সমন্বয়ের পরেও কেন সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না? সরকারি গুদামে ধান চাল সরবরাহে চালকল মালিক ও কৃষকরা আগ্রহী হচ্ছে না কেন? এ নিয়ে আলোচনা চলছেই। অনেকে দাবি করেন সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে খোলা বাজারেই দর বেশি। তারপরেও ধান ভালোভাবে শুকিয়ে ধানের চিটা ও আগাছা পরিষ্কার করে গুদামে পৌঁছে দিতে হয়, যে কারণে অতিরিক্ত শ্রমের পাশাপাশি পরিবহন খরচও লাগে। এমনকি বিক্রয়ে অনিশ্চয়তা এবং ব্যাংক অ্যাকাউন্ট সহ নানা প্রক্রিয়াগত জটিলতাও রয়েছে। তাই সরকারের বদলে বাজারে কিংবা চাতালেই ধান বিক্রিতে আগ্রহী কৃষক। ওই দামে যদি নেয় তাহলে আমরা দেবো, আর যদি না নেয় তাহলে তো আমাকে দেওয়ার প্রশ্ন আসে না। সমস্যা, টাকা দেরি হয়, বা হয়তো করছে যে আজ না কাল আপনি ধান দিয়ে যান, স্লিপ নিয়ে যান, পরে দেখা যাচ্ছে 4-5 দিন আরও ঘোরা লাগে, টাকা পেতে দেরি হয়। খাদ্য গুদামে গেলে ঝামেলা টামেলা হয়, মনে করি ধান সুগার লাগে, মেলা জ্ঞান লাগে, হাটে বাজারে বিক্রি করি। একটু যদি না কম বেশি হয়, অথবা আপনি পাতান, অথবা একটু না দানা কম, এই জন্য গুডাউনে ফেরত দেয়। কৃষক হচ্ছে কার আপনার ধানটা গুডাউনে দিতে চায় না। এত সব অনিশ্চয়তার মধ্যেই শুরু হলো আবারও মৌসুমের সংগ্রহ অভিযান। মন্ত্রণালয়ের তথ্য বলছে 7 মে থেকে 31 আগস্ট 17,50,000 মেট্রিক টন ধান, চাল ও গম কিনবে সরকার।
প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা, যা আগের বছরের চেয়ে ধানে ৩ টাকা, চালে ৪ টাকা এবং গমে ৭ টাকা বেশি। যদিও বৈশ্বিক টানাপোড়েনে কিছুদিন ডিজেলের সংকট, মজুরি ও কৃষি উপকরণের দাম বৃদ্ধির প্রভাবে উৎপাদন খরচ অনেক বেশি হয়েছে। শুধু দামই কারণ নয়, সরকারের কাছে ধান বিক্রিতে কৃষকের অনীহার অন্যতম বড় কারণ লক্ষ্যমাত্রা নির্ধারণ। চলতি বোরো মৌসুমের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে 17.5 লাখের মধ্যে মাত্র 4 লাখ টন ধান সংগ্রহ করা হবে, যেখানে উৎপাদন ছাড়িয়ে যাবে 2 কোটি টনের বেশি, যা নিয়ে ক্ষোভ আছে কৃষকের। উত্তরাঞ্চলের অনেকের সঙ্গে কথা বলে এর সত্যতা মিলেছে। এই যেমন শুধু রংপুরে এবছর 5 লাখ মেট্রিক টনের বেশি ধান উৎপাদন হবে, কিন্তু এ জেলা থেকে সরকার ধান সংগ্রহ করবে মাত্র 11,000 টন। বাস্তবতা হচ্ছে একজন কৃষক যে পরিমাণ ধান উৎপাদন করছেন সরকারের কাছে বিক্রি করতে পারবেন সামান্য অংশ, বাকি ধান তাকে মিলার কিংবা বাজারেই তুলতে হয়। সামান্য পরিমাণ ধান বিক্রিতে গুদামে যাওয়া আসা, ব্যাংকিং জটিলতা এড়াতেই স্থানীয় বাজারমুখী হচ্ছে তারা। এবং সরকার যে প্রক্রিয়ায় কৃষকের কাছ থেকে ধানটি সংগ্রহ করবে সেই প্রক্রিয়ায় কিন্তু পদে পদে কৃষক হয়রানির শিকার হবে, কারণ অনলাইনে অ্যাপসের মাধ্যমে কৃষককে এখানে ধান বিক্রয়ের জন্য আবেদন করতে হবে। আমাদের দেশের অনেক কৃষক অনলাইন প্রক্রিয়ার সঙ্গেই কিন্তু পরিচিত নয়। কেউ কেউ আবার মিল মালিকদের সুবিধা দেওয়ার কথাও বলছেন। কৃষক নেতাদের দাবি, ধানের চেয়ে চাল বেশি সংগ্রহ করা হলে তা কৃষকের তেমন কাজে আসবে না। সরাসরি কৃষকের কাছে গিয়ে ধানটা সংগ্রহ করে তার হাতে একদম টাকাটা পৌঁছে দেওয়া, তাহলে কৃষক সরকারের আপনার গুদামে সরকারের কাছে ধান বিক্রি করতে পারে। এদিকে বছর বছর সরকারের কাছে ধান বিক্রি কমছে, সেখানে বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা। গতবার যদিও টার্গেট ফুলফিল হয়নি, তারপরেও সরকারের নিরাপদ যে খাদ্য মজুদ সেটার কোনো ব্যত্যয় ঘটেনি। স্বতঃস্ফূর্তভাবে এবার ধান এবং চাল দিবেন এবং সরকারের যে উদ্দেশ্য যে গুদামে যে আমরা ধান এবং চাল সেটাও আমরা এবার পাবো আশা করছি, এবং কৃষকের যে ন্যায্য মূল্য সেটা এবার নিশ্চিত হবে এর মাধ্যমে। খাদ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য বলছে, ক্রয়ের সময় বাড়িয়েও গত আমন মৌসুমে 3 লাখ টন সংগ্রহের লক্ষ্যমাত্রায় বিপরীতে মাত্র 4,695 মেট্রিক টন ধান পেয়েছে সরকার। তাই এবারের বোরো মৌসুম নিয়ে শঙ্কা থেকেই গেল। শারমিন মৃত্তিকা, এখন। কোরবানি ঈদের আগে থেকে বাড়তে শুরু করেছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বাড়ছে বলে জানাচ্ছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। আর আদা, রসুনের সরবরাহ পর্যাপ্ত হওয়ায় বাড়ছে এই দুটি পণ্যের দামও। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি না হলে দাম কমার সম্ভাবনা নেই। আর ভ্যাট অব্যাহতির সুযোগ নিয়ে মিল মালিকদের সাথে টানাপোড়েন চলছে খাতুনগঞ্জের তেল ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান। ঈদুল ফিতরের পর আগের রূপে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। সবচেয়ে বেশি চোখে পড়ে পেঁয়াজবাহী যানবাহন। প্রতিদিন পাবনা, ফরিদপুর সহ নানান জেলা থেকে আসছে পেঁয়াজ। বেচাকেনাও জমজমাট। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ প্রায় 1.5 মাস ধরে। বলা যায় বাজার এখন দেশি পেঁয়াজের দখলে, তবে দাম ঊর্ধ্বমুখী। ঈদের আগে যে পেঁয়াজ ছিল 36 থেকে 42 টাকা, তা এখন বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। অর্থাৎ কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। তবে সরবরাহে কোনো সংকট নেই। দেশি পেঁয়াজ দিয়ে আরও 2 থেকে 2.5 মাস যোগান দেওয়া সম্ভব বলে জানাচ্ছেন আড়তদাররা। দেশি পেঁয়াজটা আমার মনে হয় আরও 3 মাস চলবে, বাট কিন্তু আপনার দামটা তো বৃদ্ধি হবে। আমরা 44-45 টাকা গত সপ্তাহে বেচছিলাম, আজকে আবার আপনার 50 টাকা, 52 টাকা, 53 টাকা হাইস চাটছে। ঊর্ধ্বমুখী রসুনের বাজারও। দেশে উৎপাদিত রসুনের চাহিদা না মেটায় সারা বছর চায়না থেকে পণ্যটি আমদানি করতে হয়। দেশটিতে ভালো মানের রসুন বিক্রি হচ্ছে 112 থেকে 117 টাকা কেজি। আর খাতুনগঞ্জের বাজারে পণ্যটির দর 127 থেকে 130 টাকা। ঈদের আগে দাম ছিল 95 থেকে 100 টাকা। সামনে রসুনের দাম আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। রসুনের বাজারটা বাড়ছে মূলত চায়নাতে বাজার অতিরিক্ত বেড়ে গেছে, সামনে হয়তো আর একটু বাড়তে পারে, কারণ যেহেতু মালটা আমদানি করে আনতেছে, কস্টিংয়ের সাথে মিলাই বিক্রি করতে হবে।
একই অবস্থা আদার বাজারেও। মূলত খাতুনগঞ্জের বাজারে আদার সরবরাহ কমেছে ৮০%। মিয়ানমার থেকে পর্যাপ্ত আদা না আসায় বর্তমানে খাতুনগঞ্জের বাজারে আদা বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২৫০ টাকা কেজি দরে। ঈদের আগেও যা ছিল ১২০ থেকে ১৫০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত আমদানি ঋণপত্র খুলতে না পারায় সরবরাহ কমেছে, ফলে দামও বাড়তি। ৭০-৮০ গাড়ি আদার চাহিদা আছে, এই তুলনায় আদা আসতেছে না, ইম্পোর্টও আসতেছে না। এদিকে বিভিন্ন বর্ডার সাইড দিয়ে যেগুলো ঢুকে এগুলো কম ঢুকতেছে। এদিকে ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার পর অস্থির হয়ে উঠেছে তেলের বাজার। ভ্যাট আদায় নিয়ে পাইকার ব্যবসায়ীদের সাথে বনিবনা হচ্ছে না মিল মালিকদের। এই জটিলতায় তেল সরবরাহ কমেছে পাইকারি বাজারে। এর আগে তারা মনে করেন যে মাল আনছে, আপনার পাম অয়েলের, সোয়াবিন অয়েলের ক্রুড আনছে, তাদের তো কোনো ট্যাক্স ব্যাট লাগে নাই, 10% মকুফে আনছে। তা আমাদের কাছে এসোগুলো বিক্রি করছে ওই সময়। তো আজকে কেন আমাদেরকে নতুন করে বলবে যে আমাদের এসোগুলোর মধ্যে ট্যাক্স দিতে হবে, ব্যাট দিতে হবে? এদিকে বিশ্ববাজারে প্রতিদিনই বাড়ছে চিনির দাম। খাতুনগঞ্জের আড়তগুলো এখন চিনি শূন্য। যাও কিছু চিনি পাওয়া যাচ্ছে, সেখানেও বাড়তি দামে কেনা বেচা হচ্ছে। খাতুনগঞ্জে বর্তমানে প্রতিমণ চিনি বিক্রি হচ্ছে ৪৫০০ টাকায়। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। বৃষ্টি কম হওয়ায় নদ নদী ও খাল বিলে পানি কমে গেছে বরিশালে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চরাঞ্চলের কৃষক ও জেলেরা। চরাঞ্চলের কৃষি অর্থনীতি চাঙ্গা করতে উন্নত বীজ বিতরণ আর নদী খালের নাব্যতা ফেরানো জরুরি। আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। এই নদী ও চর ঘিরে জীবিকা নির্বাহ করেন অসংখ্য মানুষ। আড়িয়াল খাঁ নদীর পানি এই জীবিকার মূল প্রাণ। বর্ষার সময় আড়িয়াল খাঁ নদী দুকুল ছাপিয়ে গ্রামকে গ্রাম প্লাবিত হয়। তখন কিছু মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এই পানির কারণে। আর এখন পানি না থাকায় ঘটছে তার উল্টো চিত্র। আড়িয়াল খাঁ নদের দৈর্ঘ্য ১৭৫ কিলোমিটার। এটি পদ্মা থেকে বের হয়ে ফরিদপুর, মাদারীপুর ও বরিশাল জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। বরিশালের শায়েস্তাবাদ এলাকায় আড়িয়াল খাঁ নদের একটি খাল রয়েছে, এর নাম আমতলা খাল। ভাটার সময় এই খালের পানি এতটাই নিচে নেমে যায় যে এখানে ডিঙি নৌকার প্রবেশও বন্ধ হয়ে যায়। এ তো গেল একটি খালের কথা। এই অবস্থা বিভাগের বেশিরভাগ নদী ও খালের। খরা ও অনাবৃষ্টিতে পানি সংকট দেখা দিয়েছে নদী, খাল ও জলাশয়গুলোতে। শায়েস্তাবাদের কামারপাড়া এলাকার জেলে মোহাম্মদ রারি ৫ জনের পরিবার। দৈনিক খরচের জন্য তার প্রয়োজন ৭০০ থেকে ৮০০ টাকা, কিন্তু ৫০০ টাকাও আয় নেই তার। এখন ঋণের টাকায় চলে সংসার। নদীতে পানি না থাকায় মাছ পাচ্ছেন না, এ কারণে অনেক কষ্টে দিন চালাতে হয়। তার মতে একই অবস্থা চর এলাকার অন্যান্য জেলেদেরও। কেউ কেউ নদী থেকে ফেরেন একেবারে খালি হাতে। দৈনিক আমার ৫ জন ছেলে মেয়ে এবং সহ ফ্যামিলি সহ আমার ৭০০-৮০০ টাকা খরচ আছে। চাউল, পাতা, তেল, তৈল এগুলো সব কিছু নিয়ে ছেলে মেয়ের পড়াশোনা খরচ এগুলো দিয়ে, কিন্তু আমার ইনকাম ৫০০ টাকা হয় না কোনোদিন। চূড়ামন চরের বাসিন্দা মুজাম্মেল রারি পেশায় কৃষক। তিনি জানান, পানির অভাবে শায়েস্তাবাদের চরগুলোতে এবার ইরি ধান করা যায়নি, পরিবর্তে পাটের আবাদ করা হয়েছে। এছাড়া কিছু ভুট্টা ও গমের চাষ হলেও পানির অভাবে ফলন খুব একটা ভালো হয়নি। খালটা শুকিয়ে যাবার পরে আমাকে যাতায়াতে, জেলে, জালিয়া, কৃষি সবার অসুবিধা, ফসলে পানি দিতে পারি না। পুকুরে মাছ চালে একটু পানি দিয়ে যে মাছে এই যে পানি দিয়ে দিব এই দিতে পারি না। নানা কারণে প্রকৃতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও এর নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিতে। বিশেষ করে চরাঞ্চলে কৃষি অর্থনীতি চাঙ্গা রাখতে হলে এ বিষয়ে গবেষণা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। আমাদের এই দক্ষিণাঞ্চলে আসলে গবেষণা করা দরকার, এবং এই গবেষণা করে এখান থেকে বের করে দরকার যে আসলে জেলেরাও কিভাবে তাদের জীবনযাত্রার মানটা চলমান রাখতে পারবে। চরাঞ্চলের যে কৃষি উৎপাদন সেটি কিন্তু ডিফার করে অন্য এলাকার চেয়ে। সো চরাঞ্চলে কোন কৃষি উৎপাদনটা ভালো হবে, এর জন্য সায়েন্টিফিক মেথড আছে, যে মেথডটা অ্যাপ্লাই করা জরুরি। সো কৃষককে আমাদের জানাতে হবে, তাদের প্রশিক্ষণ দিতে হবে, এবং তাদের ক্রপ সিলেকশনের জন্য কোন ক্রপটা ভালো হবে সেই বিষয়ে পরামর্শ দিতে হবে। তবে এই অবস্থায় চরের কৃষকদের বীজ ও উপকরণ দিয়ে সহায়তা করা এবং মাইক্রো ক্রেডিটের আওতায় ঋণ সুবিধা দেওয়ার কথা বলছেন সরকারি কর্মকর্তারা। পাশাপাশি পলিজমে ভরাট হয়ে যাওয়া নদীগুলোর নাব্যতা ফেরাতেও পদক্ষেপ নেওয়ার কথা বলেন তারা। মাইক্রো ক্রেডিটের আওতায় এনে ঋণ সহযোগিতা করা যায়, তাহলে তারা কৃষির পাশাপাশি অন্য যদি পেশা তারা এর সাথে নিতে পারে লাভজনক পেশা হিসাবে, তাহলে তাদের জীবনযাত্রার মানকে
অনেক উন্নত করতে পারবে। তো দীর্ঘদিন যাবত নদীগুলো ভরে গেছে, এইগুলা জন্য আমাদের ড্রেজিং করা দরকার এবং একটা সমন্বিত বিভিন্ন এর সাথে যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, কৃষি, এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের এই একটা সমন্বিত প্রকল্প করা দরকার। এই নদীগুলো নাব্যতা ফিরে যাবে, তাহলে কিন্তু আমাদের এই জেলেদের যে সমস্যা এটা অনেকটা সমাধান হবে। বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় চরের মোট আয়তন ৩,37,605 হেক্টর। এর মধ্যে আবাদি জমি 2,29,113 হেক্টর। ভৌগোলিকভাবে বরিশাল বিভাগ নদ নদী বেষ্টিত। সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে অনেক বড় বড় নদী রয়েছে এই এলাকায়, কিন্তু এরপরও নদী তীরবর্তী চর এলাকাগুলো চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে খরার কারণে পানি সংকট তৈরি হয়। এরই নেতিবাচক প্রভাব পড়ে চরের কৃষি অর্থনীতিতে। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। সরবরাহ স্বাভাবিক থাকায় খুলনায় স্থিতিশীল রয়েছে সবজির বাজার। তবে সপ্তাহ ব্যবধানে পাইকারি পর্যায়ে কেজিতে 5 টাকা বেড়েছে কাঁকরোল, ঝিঙে আর লাউয়ের দাম। সবজি বাজারের বিস্তারিত জানাতে খুলনার সোনাডাঙ্গা পাইকারি বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। চলে যাচ্ছি তার কাছে। রামিম, সবজির সরবরাহ কেমন দেখছেন এবং সেই সাথে সবজিগুলোর দরদাম সম্পর্কে একটু জানাবেন। সম্পা, গত কয়েকদিন ধরে কিন্তু খুলনার যে সবজি বাজার রয়েছে সেটিতে কিন্তু দাম ওঠানামা করছে। তো এই দাম কিন্তু সরবরাহের সাথেই নির্ভরশীল এবং এই সরবরাহ যখন স্বাভাবিক থাকে তখন কিন্তু দাম কিছুটা স্বাভাবিক থাকে। তারপরে কিন্তু সরবরাহ ওঠানামার কারণে কিন্তু দামের ঊর্ধ্বগতি বা নিম্নগতি এই যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পারি। আজকে যে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মকালীন যেসব সবজি রয়েছে সেগুলো কিন্তু ভরপুর রয়েছে। আজকের ব্যবসায়ীরা যেটি বলছেন যে সরবরাহ কিন্তু আজকে স্বাভাবিক রয়েছে, আর সরবরাহ স্বাভাবিক থাকার কারণে কিন্তু দাম 2 থেকে 3 দিন ধরেই স্থিতিশীল রয়েছে বেশ কিছু সবজির দাম। তো আপনি যে বেগুনটি আজকে দেখছেন সেটি কিন্তু আজকে 35 টাকা করে বিক্রি হচ্ছে এবং এর পাশাপাশি ঢেঁড়স রয়েছে কিন্তু আজকে সেটি 30 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। উচ্ছে বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও কিন্তু এই দামেই বিক্রি হয়েছে। তো সরবরাহ কিন্তু আজকে স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক থাকার কারণে কিন্তু দামের এই যে স্থিতিশীলতা সেটি কিন্তু আজকে দেখা যাচ্ছে। তো এছাড়াও অন্যান্য যে সবজি রয়েছে যেমন লাউ কিন্তু আজকে 35 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়াও ঝিঙে বিক্রি করা হচ্ছে 45 টাকা এবং কাঁকরোল বিক্রি করা হচ্ছে 55 টাকা। তবে এই যে তিনটি সবজির কথা বললাম এতে কিন্তু দাম কিছুটা বেড়েছে। তো এর পাশাপাশি শসা আজকে বিক্রি হচ্ছে 30 টাকা করে কেজি দরে, বরবটি বিক্রি হচ্ছে 35 টাকা করে কেজি দরে। তো এই দামের স্থিতিশীলতার কারণে কিন্তু এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে বেচা বিক্রি কিছুটা বেড়েছে। তো এর পাশাপাশি খুচরা বাজারের কথা যদি আপনাকে বলে থাকি তাহলে খুচরা বাজারে কিন্তু কিছুটা অভিযোগ রয়েছে দাম নিয়ে। তো পাইকারি বাজারে যে দামে বিক্রি করা হয় তার থেকে অনেক বেশি দামে খুচরা বাজারে বিক্রি করা হয়, এমনটাই অভিযোগ করেন অনেক খুচরা যারা এই পাইকারি ব্যবসায়ী তারাও এখানে বলেছেন। এর পাশাপাশি অনেক ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারাও এই বিষয়টি উল্লেখ করেছেন। এই পাইকারি বাজারে যে শুধুমাত্র পাইকারি ব্যবসায়ীরা আসেন এমনটি নয়, এখানে কিন্তু খুচরা ক্রেতারাও কিন্তু এখানে আসেন এবং এই বাজার থেকেই এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে কিন্তু সবজি সরবরাহ করা হয়। তো সেই কারণেই এখানকার বাজারের যে দাম দর রয়েছে সেই দাম দরের উপর ভিত্তি করে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারের যে দাম দর সেটি কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে। তো সরবরাহ বর্তমানে স্বাভাবিক থাকায় দামও কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে ক্রেতারা অনেকটাই বলছেন যে সবজির দাম আরও কমা উচিত। তো শম্পা, এই ছিল আমার কাছে খুলনা থেকে সবজি বাজারের সর্বশেষ তথ্য। খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে মুদি দোকান। বাসার পাশে কিংবা পাড়া মহল্লায় যুগ যুগ ধরে চলে আসা সদাই করার বিশ্বস্ত এই মুদি দোকান কিভাবে আমাদের প্রতিদিনের হিসাব নিকাশে ঢুকে পড়ে সেই গল্পই তুলে এনেছেন সাজিদ আরাফাত। ঘরের গোপন কথাটি মহল্লার যার কাছে গোপন থাকে না তিনি হলেন গলির মোড় বা কোণের মুদি দোকানি।
কোন পরিবারের রোজগারে মানুষটির বেতন হচ্ছে না, কাজ হারিয়ে বসে আছেন কে, কিংবা মাসের বেতন দিন 15 যেতেই ফুরোয়, সব খবরই জানা মহল্লার মুদি দোকানের। কারণ সবার নামেই তার কাছে আছে আলাদা হিসেব বা খাতা। দোকানি বাকি চাহিয়া লজ্জা দিবেন না বা আজ নগদ কাল বাকির নোটিশ ঝোলালেও দোকানির মন নরম। মহল্লায় একটু পরিচিত মুখ হলেই তার জন্য দিল খুলে দেন। আজকালকার সুপার শপ 80 দশকের শুরুর ডিপার্টমেন্টাল স্টোরের আদিরূপী মুদি দোকান। একসময় মহল্লা গ্রামে টিনের টঙের চেহারায় দেখা যেত নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তের এই ভরসার দোকানটি, যেখানে সুই, কেরোসিন থেকে শুরু করে চাল, ডাল, কোমল পানীয় মিলত। এখনকার ভোগবাদী সমাজের সব চাহিদার সব মুশকিল আসান হয়ে এখনও দাপটের সঙ্গে টিকে আছে মুদি। সুপার শপের চোখ রাঙানিতেও টলছে না, কারণ মহল্লার বস্তি থেকে ফ্ল্যাট সবারই বাকির খাতার প্রয়োজনটা রয়েই গেছে। আগিলা পুরানা লোক, যদি স্থায়ী লোক আশেপাশের এগুলা আগের থেকে টুকটাক বাকি নগদে খায়া অভ্যস্ত, তারই বেশিরভাগ আসে। কোনো একটা কেনাকাটা করতেছি, পকেটের টাকা সব শেষ, বলছি ঠিক আছে নিয়ে যান, আপনি তো বাসায় এখানে পরে দিয়ে যাবেন। তো এই জায়গাটা একটা গিভ অ্যান্ড টেক বা সাপোর্ট এবং উভয় পক্ষে উইন উইন সিচুয়েশন, একটা ট্রাস্ট বিল্ডার, এটা একটা কমিউনিটির জন্য ইতিবাচক দিক। গলির মোড়ের এসব মুদি দোকানের কদর এখন কতটা, যেখানে মুঠোফোনের এক ক্লিকেই ঘরে পৌঁছে যায় প্রতিদিনকার সদাই। তাই মনে হতেই পারে মুদি দোকানের প্রয়োজন হয়তো ফুরিয়ে যাচ্ছে। কিন্তু না, ফুরায়নি। বিভিন্ন পাড়া মহল্লায় দেখা যায় স্থানীয়দের প্রয়োজন মেটাতে অলিগলির এসব দোকান এখনও ভরসার জায়গা। নিত্যদিনের প্রয়োজনীয় সব ধরনের পণ্যই মিলছে। ছোট উদ্যোক্তা বা পারিবারিকভাবে গড়ে ওঠা এসব দোকান ব্যবসা করে আসছে যুগ যুগ ধরে। মোহাম্মদপুরের বাসিন্দা নীলুফার ইয়াসমিন বাড়ির পাশের মুদি দোকান থেকে কিনছেন প্রয়োজনীয় সদাইপাতি। মাসের বাজার থেকে শুরু করে টুকিটাকি কেনাকাটায় তার ভরসা এলাকার মুদি দোকান। যখন তখনই চাচ্ছি, সার্ভিসটা আমি এখানে ভালো পাচ্ছি, সম্পর্কটা অন্যরকম। একটা প্রোডাক্ট ভালো হলো না, ভাইয়া নিয়ে যান, এটা আমি খাবো না, এটা নিব না, ভাইয়া দিচ্ছে। নগরীর পাড়া মহল্লার ক্রেতারা জানান, হাতের কাছে প্রয়োজনীয় পণ্য দ্রুত পেতে এসব দোকানই ভরসা। অনলাইন কিংবা সুপার শপ থেকে কেনাকাটার সুবিধা সত্ত্বেও বেশিরভাগ সময় এসব দোকানে ছুটে আসেন তারা। কিছু জিনিস আছে হুটহাট দরকার পড়ে যায়, তখন বাসা থেকে নেমে সরাসরি নিয়ে আসা যায়, টাইমও কম লাগে। আমার যে প্রোডাক্টটা নিচ্ছি সেটা আমার ভালো লাগতেছে না, আমি সাথে সাথে চেঞ্জ করে নিলাম, বা উনি আমাকে চিনে বাসায় নিয়ে গেলাম, আঙ্কেল এটা তো খারাপ করছে, চেঞ্জ করে দেয়। বাট সুপার শপে বা অনলাইনে এটা এতটা ইজি না। যতই অনলাইনের যুগ আসুক না কেন, এই টাইপের স্টোরগুলো হারাবে না অন্তত। 1972 সাল থেকে আজিমপুরে মুদি দোকানের ব্যবসা সিরাজ হোসেনের। সময়ের সাথে দোকানে এসেছে পরিবর্তন। ক্রেতা চাহিদা মাথায় রেখে বেড়েছে পণ্য সমাহার। নিত্যপণ্য তো বটেই, অনেক শৌখিন প্রসাধনী পণ্যেরও দেখা মেলে এখানে। এখন তো মানুষ যে বিল্ডিং করছে, মানুষও উন্নতি হয়েছে, সব দিকে উন্নতি। আমাদের বেচাকেনা আগের চেয়ে অনেক বাড়ছে। চাহিদা হয়েছে বেবি আইটেম, তারপরে মিলবিটা দুধ, আড়ং দুধ, আইসক্রিম, মুড়ি, চাউল, এইগুলো, ডাল তেল, আলু, পেঁয়াজ, এইগুলো। নিত্যপণ্যের প্রয়োজন মেটাতে পাড়া মহল্লার মুদি দোকানে ছুটে আসতে হয় কম বেশি সবারই। তবে সেই চিত্র পাল্টাতে শুরু করেছে। অনলাইন কিংবা সুপার শপের দাপট সত্ত্বেও মুদি দোকানের খেরো খাতায় চলছে লাভ লোকসানের হিসেব। মুদি দোকানদাররা জানান, বদলে যাওয়া বাজার ব্যবস্থায় অনেকেই ছোটেন সুপার শপে। বিভিন্ন অফার, ছাড় আর ক্রেতা আকর্ষণের নানা বিজ্ঞাপন টানছে তাদের। তাই টিকে থাকার দৌড়ে বাহারি পণ্যের মজুত বাড়ানো হচ্ছে। আমি চেষ্টা করি সব কিছুই রাখার জন্য, এবং কি এলাকার মানুষের থেকে আছে যে হ্যাঁ দূরে কোথাও থেকে আমার এখানেই চলে আসে, যে হ্যাঁ আপনি ওখানে গেলে আমি এই জিনিসটা পাবো। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আধুনিক বাজার ব্যবস্থায় ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে অনলাইন কেনাকাটা। অসম প্রতিযোগিতায় টিকে থাকতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের। আস্তে আস্তে বেশিরভাগ জিনিসই ক্রয় বিক্রয় হবে সুপার শপের মাধ্যমে অথবা মার্কেটিংয়ের মাধ্যমে। কিছু জিনিস তারপরেও মুদি দোকান হিসাবে থাকবে, অনুন্নত অঞ্চলগুলোতে থাকবে, রিমোট অঞ্চলগুলোতে থাকবে, যেখানে সুপার শপ নাগালের মধ্যে নাই সেখানে থাকবে।
নানা মেকানিজম ক্যাপিটালিস্ট মার্কেট তৈরি করবে, করে সমস্ত জিনিস তার জায়গায় টেনে নিয়ে যাবে। এটা একটা অসম প্রতিযোগিতা। যুগের সাথে পাল্লা দিয়ে কেনাকাটার ধরন পাল্টে যাচ্ছে ঠিকই, তবুও মধ্যবিত্ত নিম্নবিত্তের হাতের নাগালে থাকা মুদি দোকানের আবেদন এখনও ফুরায়নি। বাসার নিচের দোকানটি তাদের জরুরি প্রয়োজন মেটায়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। কবিগুরু, বিশ্বকবি বা ঔপন্যাসিক, গল্পকার কিংবা সঙ্গীতজ্ঞ কি নেই তার নামের বিশেষণে। তবে তিনি একজন জমিদারও ছিলেন, পাশাপাশি গ্রামীণ অর্থনীতির চিন্তজ্ঞ, যার হাত ধরেই 1894 সালের দিকে শাহজাদপুরে দুগ্ধজাত শিল্প সূচিত হয়, গঠন করা হয় সমবায় সমিতি। কৃষিতেও তার অবদান অনস্বীকার্য। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখন সকালের দ্বিতীয় অংশে। এখন সকালে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। সাহিত্য, সঙ্গীত ও শিল্পের নানা শাখায় বিচরণের পাশাপাশি অর্থনীতিতেও বড় ভূমিকা রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। শাহজাদপুরের গ্রামীণ অর্থনীতি উন্নয়নের পটভূমি রচিত হয়েছিল রবি ঠাকুরের মাধ্যমে। এখানকার সমবায়ী দুগ্ধ সমিতির যাত্রা বিশ্বকবির হাত ধরেই। সহকর্মী রিফাত রহমানের তথ্য, ছবিতে বিস্তারিত। 1840 সালে নাটোরের রানী ভবানীর শাহজাদপুরের জমিদারি নিলামে কিনে নেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। 1890 থেকে 1897 এই 8 বছর এই জমিদারি দেখাশোনার জন্য আসতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই কাছারি বাড়িতে বসেই তিনি লিখেছেন বিসর্জন, পোস্টমাস্টার, ছিন্নপত্র, ছুটিসহ নানা ছোট গল্প, কবিতা ও উপন্যাস। এছাড়াও শাহজাদপুর জুড়ে রয়েছে বিশ্বকবির স্মৃতি বিজড়িত নানা নিদর্শন। রবীন্দ্র জন্মজয়ন্তী এলেই রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত থাকে কাছারিবাড়ি প্রাঙ্গণ। কৃষ্টি, কালচার, অর্থনীতি, রাজনীতি সবই বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় শাহজাদপুরের মানুষের চিন্তা চেতনার বৈষম্য আছে। এই ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথের অবদান শাহজাদপুরের মানুষ চিরদিন মনে করছে, করবে। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে শাহজাদপুরে আমার যত ভালো লাগে, এত ভালো লাগা আর অন্য কোথাও লাগে না। রবীন্দ্রনাথ ছাড়া যেমন বাংলা সাহিত্য অচল, রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি এবং তাকে কেন্দ্র করে আমাদের যে শাহজাদপুরবাসী তারা অচল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি সাহিত্যিক হিসেবে জানলেও গ্রামীণ অর্থনীতি ও কৃষিতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। বিশেষ করে শাহজাদপুরের গোচারণভূমি ও সমবায় ভিত্তিক দুগ্ধ সমিতির যাত্রা শুরু হয় তার হাত ধরেই। 1894 থেকে 1895 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের দুগ্ধ শিল্প ও খামারিদের উন্নয়ন কল্পে সমবায় সমিতি গঠন করেন। পাশাপাশি ভারতের পুষা ভেটেরিনারি কলেজ থেকে উন্নত জাতের মুলতানি, সিন্ধি এবং পাঞ্জাব থেকে শাহিওয়াল জাতের গরু এনে স্থানীয় গরুর সাথে সমন্বয় করে পাবনা ব্রিড নামে একটি নতুন গোজাত উদ্ভাবন করেন। জনশ্রুতি আছে শাহজাদপুরের বিষখালী, ঝালঝাড়, ছোটঝাড়, দখলবাড়ি, খাগড়াসহ বিভিন্ন এলাকার 192 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দেন গিরিশ ঘোষকে। এরপর থেকেই দুগ্ধখাবির বাথান আর দুধের স্বর্গরাজ্য হিসাবে বিবেচিত হতে থাকে শাহজাদপুর অঞ্চল। শুধু সাহিত্য চর্চা করলেই তো হবে না, সাহিত্যের একটা দর্শন আছে। রবীন্দ্রনাথের সেই দর্শনটা আমরা খুঁজে পেয়েছি যে তিনি মানবতাবাদী ছিলেন, তিনি শান্তির ধর্মে বিশ্বাসী ছিলেন। আত্মকর্মসংস্থান বা ক্ষুদ্র কুটির শিল্পকে প্রণোদনা দানের জন্য, তার বিপণন ব্যবস্থার জন্য সমিতি করা এবং সেগুলোকে বিশেষ বিশেষ উৎসবে মেলার আয়োজন করে সেগুলোকে বাজারজাতকরণের যেই ব্যাপারটা ছিল সেটি আমাদের এখানে এখন অনেকটা কমে এসছে, কিন্তু শান্তিনিকেতনে এখনও এটা আছে। কবিগুরুর জন্মজয়ন্তী এলেই উৎসবে মেতে ওঠে শাহজাদপুরের মানুষ। এবছরও 3 দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন করছে
প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসন। আবৃত্তি, নৃত্য, সঙ্গীত এগুলির মাধ্যমেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মেলে ধরা এবং নাটক সব কিছুর মাধ্যমেই আমরা রবীন্দ্রনাথের স্মৃতিধন্য সিরাজগঞ্জকে আমরা মেলে ধরতে চাই। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে কাছারি বাড়ি আছে শাহজাদপুরে, এখানে একটি সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠান আমরা এখানে উপহার দিতে আমরা সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে শাহজাদপুরে প্রায় 10,000 খামারে 3,75,000 গবাদি পশু থেকে প্রতিদিন 4 লাখ লিটার দুধ উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। বছর জুড়ে বর্তমানে প্রায় 650 কোটি টাকার দুধ উৎপাদন হচ্ছে শাহজাদপুরের খামারগুলোতে, যা এই অঞ্চলের অর্থনীতির চালিকা শক্তির অন্যতম উৎস। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। 198 কোটি টাকায় হচ্ছে নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়ক। ইতোমধ্যে এ সড়কের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সড়কের নির্মাণ শেষ হলে সুবিধা পাবেন 6 উপজেলার 15 লাখ মানুষ। আর রাজধানীর সাথে নওগাঁর দূরত্ব কমবে 48 কিলোমিটার। এতে মাসে জ্বালানি সাশ্রয় হবে অন্তত 2 কোটি টাকার। নওগাঁ থেকে আব্বাস আলীর তথ্য, ছবিতে বিস্তারিত। নওগাঁর পার্শ্ববর্তী জেলা নাটোর, অথচ সড়ক পথে সেখানে যাওয়ার সরাসরি কোনো ব্যবস্থা নেই। নওগাঁ থেকে বগুড়া হয়ে অথবা রাজশাহী হয়ে নাটোর যেতে পাড়ি দিতে হয় অতিরিক্ত 100 থেকে 130 কিলোমিটার পথ। তবে নতুন নির্মিত সড়ক দিয়ে নওগাঁর সাথে নাটোরের দূরত্ব মাত্র 60 কিলোমিটার। বর্তমানে সড়কটির নওগাঁ অংশের প্রায় 98% এবং নাটোর অংশের 80% কাজ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সড়কের সুফল ভোগ করতে শুরু করেছেন স্থানীয়রা। পণ্য পরিবহন যেমন সহজ হয়েছে, তেমনি উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন কৃষকরা। আমরা ফসল নৌকাত করে লিয়ে যেতাম, লিয়ে যেয়ে দাম পেতাম না। এই 2 বছর হয়ে আমাদের এই সড়ক হওয়াতে আমরা ইচ্ছা মতন বাজার মূল্য ফসলগুলো বিক্রি করতে পারি। যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে আমরা অর্থনৈতিক দিকে খুব এগিয়ে যাচ্ছি আর কি। আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে নওগাঁ, নাটোর ও পাবনা জেলার 6 উপজেলার প্রায় 15 লাখ মানুষের জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্যে পরিবর্তন আসবে। রাজধানী ঢাকার সাথে নওগাঁর দূরত্ব 48 কিলোমিটার কমার পাশাপাশি সময় বাঁচবে প্রায় 1.5 ঘন্টা। এতে বাস ট্রাকের জ্বালানি বাবদ মাসে সাশ্রয় হবে প্রায় 2 কোটি টাকা। নাটোর আমরা যেতাম 3 ঘন্টা সময় লাগতো নাটোরে নওগাঁ থেকে, আর এখন লাগে মনে করেন এইখান থেকে 2 ঘন্টা, 1 ঘন্টা কম লাগে। আমাদের তেল খরচা কম হচ্ছে। নওগাঁ থেকে আত্রাই আপ ডাউন 180 টাকা খরচ হয়, আর এখন হয় 120 টাকা। এই রুটটা যদি আমরা ব্যবহার করতে পারি, 1.5 থেকে 2 লক্ষ টাকা আমরা ফুয়েল খরচ বেঁচে যাব প্রতিদিনের মতো। 2007 সালে 50 কোটি টাকা ব্যয়ে নওগাঁ নাটোর 60 কিলোমিটার দৈর্ঘ্যের আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ শুরু হয়। তবে অর্থনৈতিক জটিলতায় সড়কটির নির্মাণ কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায়। 2017 সালের নভেম্বরে একনেকে 198 কোটি টাকা অনুমোদনের পর ফের নির্মাণ কাজ শুরু হয়। আর বাকি কাজ চলতি বছরেই শেষ হবে বলে আশা সড়ক বিভাগের। উত্তর এবং দক্ষিণবঙ্গের মানুষের একটা অর্থনীতির একটা বিশাল ভূমিকা রাখবে এই সড়কটি। সামগ্রিক অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি। সড়কটির নির্মাণ কাজ শেষ হলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক দিক দিয়ে এই জনপদটি এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় সংসদ সদস্য। কৃষিজাত পণ্য খুব অল্প সময়ের মধ্যে কম খরচে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারছে। এলাকার যেগুলো শাকসবজির চাষাবাদ হয় খুব তাড়াতাড়ি এগুলো জেলা শহরে চলে যাচ্ছে। এতে করে আমাদের এই এলাকার মানুষ অনেক উপকৃত হয়েছে। রাস্তার পাশ থেকে মাটি তোলার কারণে এর আগে কয়েক জায়গায় নেমেছিল ধস। নতুন করে সড়ক নির্মাণের সময় বিষয়টি গুরুত্বের সাথে দেখার আহ্বান স্থানীয়দের। এখন নওগাঁ। এখন সকালে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল। পর্দা নামল মুজিবস ফুড ফেস্টিভ্যালের।
টেস্ট অব বাংলাদেশ নামের এই অনুষ্ঠানের বনানীতে আয়োজন করা হয় এই মেলার, যার গতকাল ছিল শেষ দিন। ঐতিহ্যবাহী সব খাবারের স্বাদ নিতে এখানে ক্রেতা দর্শনার্থীরা ভিড় করেন। শনিবার সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় খাবারের ব্র্যান্ডিংয়ে ভূমিকা রাখবে এই মেলা, তাই আগামীতেও এই মেলার আয়োজন করা হবে। আরও জানাচ্ছেন নাইমা বীর। একই ছাদের নিচে মিলছে কুমিল্লার রসমালাই, বগুড়ার দই কিংবা খুলনার চুইঝাল, সাথে আছে ঢাকার 5 তারকা হোটেলের সিগনেচার সব ডিশ। শনিবার শেষ দিনেও মেলায় ছিল উপচে পড়া ভিড়। এক জায়গায় ঢাকার হাজি বিরিয়ানি, সাতক্ষীরার প্যারা সন্দেশ আর বরিশালের সন্ধ্যা নদীর ইলিশ সহ দেশের ঐতিহ্যবাহী সব খাবারের স্বাদ নিতে এসেছেন ক্রেতারা। বিকেলের পরে এসেছি, তো খুব ভালো লাগছে ঘুরে। সাধারণত এরকম মেলা হয় না, তো হলো হঠাৎ করে কাছাকাছি থাকে, তার জন্য এসে দেখলাম ভালোই সব মিলিয়ে। একটা জায়গায় দেশের প্রত্যেকটা অঞ্চলের খাবারের টেস্ট পাচ্ছি আর দেখতে পাচ্ছি দেশের ঐতিহ্যগুলো, মানে সব মিলে অনেকটাই ভালো লাগছে। পূজা টুজা ছাড়া তো খুব কম হয় এই ধরনের ফেস্টিভ্যাল, ঈদ ছাড়া, কিন্তু ঈদের পরপর এরকম একটা ফেস্টিভ্যাল পাবো, খুব ভালো লাগছে। দাম রিজনেবল, এক একটা জেলা এখানে প্রেজেন্ট করছে, তাদের বেস্ট জিনিসটা প্রেজেন্ট করছে, এটা খুব ভালো লাগলো। ঢাকাতে যেহেতু প্রথম মেলাটি হয়েছে, এটি যদি পরবর্তী পর্যায়ে বিভাগীয় শহরগুলোতে করা হয়, ওই বিভাগের ঐতিহ্যবাহী খাবারগুলোকে প্রমোট করার জন্য আমার কাছে মনে হয় এটি দেশব্যাপী একটি যে প্রচার এবং প্রসার, সেটির প্রয়োজন রয়েছে। সুস্বাদু সব খাবারের স্বাদ নেবার পাশাপাশি নতুন বিভিন্ন পদের সঙ্গে পরিচিত হতেও মেলায় আসেন অনেকেই। ক্রেতা আকর্ষণে প্রতিটি স্টলেই ছিল ব্যাপক আয়োজন। আমরা যেটা করেছি 64 জেলার খাবারই আমরা আমাদের স্টলে রেখেছি, তার মানে যারা গেস্টরা আছে কেউই নিরাশ হয়ে যাবে না। স্পেশালি যেটা করেছি আমরা লাইভে আমাদের যেটা পিঠা রেখেছি, চিটা পিঠা, চিকেন ভুনা রেখেছি। বিকালের পর থেকে আমরা রেসপন্স ভালোই পাচ্ছি, আর আমাদের এখন পর্যন্ত সবচেয়ে বেশি সেল হচ্ছে আমাদের ডাক কষা, একটা আইটেম আছে শেফের সিগনেচার একটা ডিশ, সেটা এখন পর্যন্ত অনেক বেশি সেল হচ্ছে। অলসো আমাদের স্ন্যাক আইটেম হিসেবে কাবাব পুরি, স্টাফড পুরি আর কাবাব রোলের মতো একটা আছে, এই দুটাও খুব বেশ ভালো সেল হচ্ছে। মুজিবস বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল টেস্ট অফ বাংলাদেশের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে এই আয়োজন। আমার বিশ্বাস এই প্রয়াসের ফলে আমাদের দেশি বিদেশি পর্যটকগণ যেমন বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের সাথে পরিচিত হয়েছেন, তেমনি এই দেশের খাবারগুলোর সংরক্ষণেও আমাদের নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে। আমি অলরেডি ডিসিশন নিয়েছি যে 100টা স্ট্রিট ফুড কার্ডও আমি নামাবো, অর্থাৎ গাড়ির মধ্যে খাওয়া বিক্রি করবে, এবং এগুলোকে আমি এনশিওর করব নিরাপদ খাদ্য। শুধু খাদ্য নামালেই হবে না, ইট শুড বি দ্য সেফ ফুড হতে হবে। মেলা সফল হওয়ায় খুশি আয়োজকরা। দেশি খাবারের ব্র্যান্ডিং ও ব্যবসার প্রসারে নিয়মিতই মেলার আয়োজন করবে ট্যুরিজম বোর্ড। আমরা আশা করি এখন যে এটা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে, এবং আমরা এর উপর ভিত্তি করে আমরা প্রতি বছর ঢাকায় আমরা এই ইভেন্টটি করব, এবং ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে আমরা এই অনুষ্ঠানটি এই ধরনের একটি আয়োজন করব, এবং দেশের বাইরে আমরা নিউ ইয়র্ক এবং লন্ডনেও এটি করার জন্য আমরা চিন্তা করছি। 3 দিনের এই মেলায় 43টি স্টলে শতাধিক খাবারের পসরা নিয়ে বসেছিল 39টি প্রতিষ্ঠান। মেলায় সমাগম হয় প্রায় 15,000-এর বেশি ক্রেতা দর্শনার্থী। নাইমা বীর, এখন, ঢাকা। ব্রিটেনের 40তম রাজা হলেন তৃতীয় চার্লস। ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। রাজার অভিষেক নিয়ে এখন সকালের শেষ অংশে থাকছে বিস্তারিত। এখন সকালে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল।
ব্রিটেনের সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস। শপথ নিয়ে মুকুট পরে রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো দেশটির 40তম রাজার। পাশাপাশি অভিষেক হলো রানী ক্যামিলারও। রাজ্যাভিষেকের জমকালো আয়োজনের পুরোটা জুড়ে ছিল ধর্মীয় রীতিনীতি আর নানা আনুষ্ঠানিকতা। লন্ডন থেকে রাজ্যাভিষেকের বিস্তারিত জানিয়েছেন সহকর্মী নাইম হাসান। রূপকথার রাজার রাজ্যাভিষেকের যে বর্ণনা শোনা যায় তারই বাস্তব চিত্র দেখতে আজ টেমস নদীর তীরে ভিড় করেছেন লাখো মানুষ। দিনক্ষণ মেনে বাংলাদেশ সময় শনিবার দুপুর 3:20 স্বর্ণখচিত ঘোড়ার গাড়িতে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আসেন নতুন রাজা। পাশে বসে রাজকীয় পোশাকে শোভা বাড়িয়েছেন জীবনসঙ্গিনী ক্যামিলা। শনিবার বিকেলে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এক পাশে রাজার মুকুট আর অন্য পাশে সিংহাসন তখন রাজার অপেক্ষায়। ধীর পায়ে রাজা এগিয়ে যান। শুরু হয় শপথ অনুষ্ঠান। পবিত্র গসপেলের উপর হাত রেখে শপথ নেন রাজা তৃতীয় চার্লস। জানান রাজা হিসাবে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি। এরপর গায়ে জড়িয়ে নেন স্বর্ণখচিত পোশাক। হাতে রাজতরবারি নিয়ে আরোহণ করেন সিংহাসনে। আর্চবিশপ অব ক্যান্টারবারি রাজা তৃতীয় চার্লসের মাথায় পরিয়ে দেন কাঙ্ক্ষিত সেই মুকুট। আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক নতুন রাজা হিসেবে আত্মপ্রকাশ করেন রাজা তৃতীয় চার্লস। এ সময় অ্যাবেতে উপস্থিত ছিলেন রাজার বড় ছেলে প্রিন্স উইলিয়াম, ছোট ছেলে প্রিন্স হ্যারি ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা। রাজার পর মুকুট পরেন রানী ক্যামিলা। সন্ধ্যায় মূল অনুষ্ঠান শেষে গোল্ড স্টেট কোচ নামের স্বর্ণখচিত ঘোড়ার গাড়িতে চড়ে 1 মাইল দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেন রাজা ও রানী। এই শোভাযাত্রার মধ্য দিয়ে বাকিংহাম প্যালেসে ফেরেন তারা। এরপর প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করেন বিমানের মহড়া। রাজার এই সিংহাসন আরোহণের সাক্ষী হয়েছেন ব্রিটেনের পাশাপাশি সারা বিশ্বের মানুষ। অনুষ্ঠানে যোগ দেন প্রায় 2000 অতিথি। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। অভিষেক ঘিরে ব্রিটেন ভ্রমণ করছেন প্রায় 20 লাখ পর্যটক। নাইম হাসান, এখন ব্রিটেন। ইউরোপের প্রথম 50,000 কোটি ডলারের প্রতিষ্ঠানের তালিকায় নাম লিখিয়েছে LVMH। এতে প্রতিষ্ঠানটির মালিক বিশ্বের শীর্ষ ধনীদের একজন বার্নার্ড আর্নল্টের সম্পদ ছাড়িয়েছে 21,000 কোটি ডলার। জনপ্রিয় বিলাসপণ্য নির্মাতা প্রতিষ্ঠান LVMH এর গল্প রয়েছে নাফি আরমান মননের প্রতিবেদনে। 4.25 লাখ টাকার ব্যাগ, 1.5 লাখ টাকার টি শার্ট কিংবা 2 লাখ টাকার জুতা, এমন বিলাসবহুল পণ্যের আতুরঘর হিসেবে পরিচিত লুই ভুইতো। সম্প্রতি ইউরোপের প্রথম 50,000 কোটি ডলারের প্রতিষ্ঠানের তালিকায় নাম লেখালো এই ফরাসি বিলাসপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে বিশ্বের নবম ধনী ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার এই যাত্রাটি মোটেও সহজ ছিল না। গল্পের শুরু হয় 1835 সালে, যখন 13 বছরের বালক লুই ভুইতো তার সৎমায়ের অত্যাচার সইতে না পেরে ঘর থেকে পৌনে 500 কিলোমিটার দূরে প্যারিসে পালিয়ে আসেন। শহরটিতে পৌঁছে তিনি লক্ষ্য করেন বুর্জোয়া ফরাসিদের অধিকাংশই রেলে ভ্রমণ করেন। এরপর তাদের জন্য লাগেজ প্যাকিংয়ের কাজ শুরু করেন ভুইতো। শিল্প বিপ্লবের সময়টিতে রেলের প্রসার বাড়ার সঙ্গে বড় হচ্ছিল লাগেজ ব্যাগের ব্যবসা। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে এক লাগেজ তৈরির কারিগরের অধীনে কাজে নেমে পড়েন ভুইতো। তখনকার লাগেজগুলো ছিল ভারী কাঠ বা লোহার তৈরি। এছাড়াও ব্যাগগুলোর আকৃতি সমান না থাকায় রেলে থাকার সময় ভোগান্তি পোহাতে হতো। তাই ক্যানভাস কাপড়ের তৈরি লাগেজের বিক্রি শুরু করেন ভুইতো, যেগুলোর আকৃতি ছিল সমান আয়তকার। 1858 সালে এই যুগান্তকারী আবিষ্কার রাতারাতি খ্যাতি এনে দেয় লুই ভুইতোকে। প্যারিসে প্রতিষ্ঠা করেন নিজের নামের দোকান। এরপর 1859 সালে ফ্রান্সের রানী ইউজিনি সুয়েজ খাল উদ্বোধনের সময় এলভির লাগেজ ব্যাগ বহন করায় প্রতিষ্ঠানটির খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। নানান চড়াই উতরাই শেষে 1885 সালে লুই ভুইতোর মালিকানা চলে আসে বার্নার্ড আর্নল্টের হাতে। পারিবারিক ব্যবসা থেকে $1.5 কোটি নিয়ে আর্নল্ট কিনে নেন প্রতিষ্ঠানটির 97.5% শেয়ার। গড়ে তোলেন LVMH সাম্রাজ্য। মালিকানা পরিবর্তন হওয়ার পরেই প্রতিষ্ঠানটির উৎপাদন, সরবরাহ ও বিক্রির পুরো প্রক্রিয়া এলভি নিজ থেকে করা শুরু করে। এতে সে সময়ের প্রতিষ্ঠানটির মুনাফা ছাড়িয়ে যায় 40%।
বিভিন্ন যুগান্তকারী পরিকল্পনা হাতে নেয় LVMH এর চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। প্রতিষ্ঠানটি প্রতি বছর প্রায় $2.25 কোটি খরচ করে 60 জন আইনজীবীর পেছনে। তাদের মূল কাজ নকল LVMH এর পণ্য তৈরি করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। এছাড়াও প্রতিষ্ঠানের সব পণ্য হাতে তৈরি করা হয়, যেখানে যন্ত্র হিসেবে শুধুমাত্র ব্যবহার করা হয় সেলাই মেশিন। বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হলে পণ্যগুলো তাদের কর্মীদের দিয়ে দেয়া হয় অথবা ধ্বংস করে ফেলা হয়। গ্র্যামি থেকে শুরু করে অস্কার, রেড কার্পেটে হাঁটার জন্য তারকাদের পছন্দের শীর্ষে থাকে লুই ভুইতোর পণ্য। ব্যাগ তৈরির কাঁচামালগুলো সংগ্রহ করা হয় কুমির কিংবা গবাদি পশুর চামড়া থেকে, যা পলিশ করতে ব্যবহার করা হয় দামি পাথর। চামড়া প্রক্রিয়াজাত করতেই সময় প্রয়োজন হয় 16 সপ্তাহের বেশি। এজন্য লুই ভুইতোর পণ্যগুলো এত দামি। প্রতিষ্ঠানটি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কাজ করছেন 2022 সাল থেকে। বছরের প্রথম প্রান্তিকে LVMH এর মুনাফা বেড়েছে 17%, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও প্রায় দ্বিগুণ। এতে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্টের সম্পদ পৌঁছেছে $21,200 কোটি। বৈশ্বিক মন্দার আশঙ্কা, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির পরেও ফরাসি প্রতিষ্ঠানটির মুনাফা বৃদ্ধি বলে দেয় পণ্যের গুণগত মান ও গ্রাহক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করলেই আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করা যায় নিমিষেই। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। পৃথিবীর সবচেয়ে দামি খেলা কোনটি শুনলে অবাক হতে পারেন। ব্যয়বহুল সেরা 5 খেলার মধ্যে নেই ফুটবল বা ক্রিকেটের নাম। দামি খেলার তালিকায় স্থান দখল করে আছে অচেনা খেলাগুলো। বিশ্বে খরচের দিক দিয়ে এগিয়ে থাকা 5টি খেলা সম্পর্কে জানাচ্ছেন এসকে শাওন। পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল খেলা কোনটি? অনেকেই মনে করতে পারেন ফুটবল, বাস্কেটবল কিংবা রাগবি, কারণ এগুলো বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। কিন্তু খরচের দিক দিয়ে এগিয়ে থাকা খেলাগুলো সম্পর্কে জানতে পারলে আপনি অবাক হতে পারেন, কারণ সেগুলোর নাম অনেকের কাছেই অজানা, অচেনা। এই যেমন হুইটিয়াঙ্গা ফেস্টিভ্যাল অব স্পোর্টস এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি খেলাগুলোর মধ্যে অন্যতম এটি। খেলাটিতে রেসিং হেলিকপ্টার, যানবাহন, পাওয়ার বোট, জেট স্কি ও প্যারাশুট ব্যবহার করতে হয়। এগুলো ক্রয় কিংবা রক্ষণাবেক্ষণ খরচ কোটি কোটি টাকা। খেলার সরঞ্জামাদির হিসেবে এটাকে দামি খেলা বলতে কোনো প্রকার তর্কের প্রয়োজন হয়তো নেই। এই খেলাটির ইভেন্ট প্রথম হয়েছিল নিউজিল্যান্ডে। ব্যয়বহুল খেলা হিসেবে সুপরিচিতি রয়েছে গলফের। কেউ গলফ খেলেন আনন্দের জন্য, কেউ বা খেলেন পেশাদারিত্বের জন্য। যে জন্যই খেলেন না কেন, গলফ ক্লাবগুলোতে সদস্য হওয়ার জন্য হাজার হাজার ডলার খরচ রয়েছে। যেমন লন্ডনের বিখ্যাত গলফ ক্লাব ওয়েন্টওয়ার্থের সদস্য হতে খরচ কোটি টাকারও বেশি, আর সরঞ্জামের খরচ তো আছেই। হট এয়ার বেলুন রেসিং প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করতে কারি কারি টাকার প্রয়োজন, আর গরম বাতাসযুক্ত বেলুন আকাশে উঠলেও সস্তা বলার কোনো সুযোগ নেই। এটির দাম 18 লাখ টাকারও বেশি। এই খেলাটির উৎপত্তি ফ্রান্সে। অলিম্পিকের ব্যয়বহুল খেলাগুলোর মধ্যে একটি ববস্লেডিং। যারা ববস্লেড করতে চায় তাদের কর্পোরেট সহায়তা প্রয়োজন হয়। একা ববস্লেড করতেই খরচ লাগে 1 কোটি টাকারও বেশি। এসকে শাওন, এখন। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং সেই সাথে ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।